আসসালামু আলাইকুম, আমি তাসরিফুল তৌসিফ, চুয়েট মেকানিক্যাল ওয়ান। আজকের এই এইচএস একাডেমিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে যে বিষয় নিয়ে আমরা ক্লাসটা করব সেটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন। তো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন শুরু করার আগে যে কথাগুলো বলে নিই সেটা হচ্ছে আমরা কিন্তু 9-10 পর্যায় সারণী পড়ে এসেছি, যে পর্যায় সারণীতে কয়টা গ্রুপ রয়েছে, কয়টা পর্যায় রয়েছে, তারপরে এদেরকে ইলেকট্রন বিন্যাস কিভাবে করে, তারপর হচ্ছে কিভাবে আমি পর্যায় সংখ্যা নির্ণয় করব, কিভাবে গ্রুপ সংখ্যা নির্ণয় করবো। আশা করি জানো, তাও আমি এগুলো একটু ছোটখাটো আলোচনা করে তারপর শুরু করবো। যেমন কি পর্যায় সারণীতে, আধুনিক যে পর্যায় সারণী সেটাতে হচ্ছে কি 18টা গ্রুপ রয়েছে এবং 60টা কি রয়েছে, পর্যায় রয়েছে। আচ্ছা, এদের মধ্যে মোট মৌল সংখ্যা 118টি। এই 118টা মৌলকে আবার বিভিন্ন কি ভাগ করা যায়, যেমন কি এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক, এফ ব্লক। তো আজকে আমরা এস ব্লক আর পি ব্লক নিয়ে কথা বলবো, সামনের দিনে ডি ব্লক নিয়ে কথা বলবো, যেটা কিনা খুব বেশি ইম্পর্টেন্ট। দেন হচ্ছে আমরা এই যে মৌল সময় বিভিন্ন কি বৈশিষ্ট্য, যেমন কি আয়নীকরণ শক্তি বলি, ইলেকট্রন আসক্তি বলি, তড়িৎ ঋণাত্মকতা, এইসব পড়বো এবং সব লাস্টে আমরা সংকরায়ন নিয়ে আলোচনা করবো। তো চলো শুরু করে দিই। তো ফার্স্টেই বলি, সেটা হচ্ছে কি আমাদের কয়টা ভাগে ভাগ করেছে, যেমন কি এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক মৌল, এফ ব্লক মৌল, তাই না? এই এস ব্লক মৌল কি গ্রুপ 1 ও 2 এর যে মৌল সমূহ সেগুলো এস ব্লক মৌলের মধ্যে পড়ছে, এবং এবং শূন্য গ্রুপ বা আমরা যেটাকে বলি কি হ্যালোজেন গ্রুপে যে হিলিয়াম সেটা হচ্ছে এস ব্লক মৌলের অন্তর্ভুক্ত। আর কিভাবে, যখন আমরা কোনো ইলেকট্রন বিন্যাসে দেখবো যে সর্বশেষ ইলেকট্রনটা কি এস ব্লকে উপস্থিত, তাকে বলা হবে যেমন এস ব্লক মৌল, তাই না? যেমন আমরা যদি বলি সেটা হচ্ছে সাপোজ সোডিয়াম, তাই না? সোডিয়ামে যদি আমি ইলেকট্রন বিন্যাসটা করি, দেখো কি 1s2 2s2 2p6 3s1, তাহলে কি সর্বশেষ ইলেকট্রনটা কিসে আছে, এস উপস্তরে আছে, যার কারণে এই মৌলটাকে আমরা কি বলতেছি, এস ব্লক মৌল, তাই না? এস ব্লক। আচ্ছা, আবার দেখো ম্যাগনেসিয়ামের কত 12, সেম কি হবে 1s2 2s2 2p6 3s2, তাহলে কি সর্বশেষ ইলেকট্রনটা কোথায় আছে, আমার এস ব্লক মৌল আছে, দেখি এস ব্লক মৌল। আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা দাঁড়াও, এস ব্লক মৌল, পি ব্লক মৌল এগুলো নিয়ে আলোচনা শুরু করার আগে আরেকটা জিনিস শেষ করে নিই, সেটা হচ্ছে কি আমি কিভাবে পর্যায় সংখ্যা নির্ণয় করব, কিভাবে গ্রুপ সংখ্যাটা নির্ণয় করব। কি বলছি, কিভাবে আমি পর্যায় আর গ্রুপ নির্ণয়, তাই না? পর্যায় আর গ্রুপ নির্ণয়, এই জিনিসটা দিয়ে তারপরে আমরা সামনের দিকে আগাবো। আচ্ছা দেখো একটা জিনিস, সেটা হচ্ছে আমি লিখলাম সোডিয়াম, তাই না? 1s2 2s2 2p6 3s1। এবার আমি লিখলাম ক্লোরিন 7, 1s2 2s2 2p6 3s2 3p5, তাই না? আচ্ছা ঠিক আছে, ক্লোরিন লিখলাম। এরপরে আমি লিখলাম আয়রনের কত 26, তাই না? আমি দেখো আমি তিনটা জায়গা থেকে তিনটা মৌল লিখতেছি একটু, আর বারবার বলতেছি ক্লাসটা ফার্স্ট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখবা, এবং আজকে যা যা লেখাবো প্লিজ নোট ডাউন করে লিখবা, কারণ আমি যেগুলো পড়াবো সব হচ্ছে ইম্পর্টেন্ট টপিক গুলো পড়াবো, যেগুলো তোমরা যদি যারা সেকেন্ড ইয়ার আসো বা ফার্স্ট ইয়ার, তো কারো কাছে যদি টেস্ট পেপার থাকে, তোমরা যদি টেস্ট পেপারের সাথে মিলাও, দেখবা আজকে যেগুলো পড়াবো অনেক কিছু আমাদের বিগত সালের কোশ্চেনে আসছে, ঠিক আছে? তাই আমি ওইভাবেই আজকের ক্লাসটা সাজানোর চেষ্টা করছি। কারণ এই চ্যাপ্টারটা হিউজ বড়, কিন্তু এখানে সবকিছু যে একদম মুখস্থ করা লাগবে বা সবকিছু দেখে যাওয়া লাগবে তা না, কিছু ইম্পর্টেন্ট জিনিস যদি ভালো করে দেখে যাও, আমি 100% বলতে পারি চ্যাপ্টার থেকে কমন পাবো, ঠিক আছে? আচ্ছা, আয়রনের কত 26, তাহলে ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6, তাই না? 2 4 6 12 18 20 26 28। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই প্রত্যেকটা মৌল, তাই না? আচ্ছা দেখো সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা কোথায় গেছে, 3s এ গেছে। এখন এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা কত, আগে আমাকে দেখা লাগবে প্রধান কোয়ান্টাম সংখ্যা কত। দেখো কেন সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা বা প্রধান কোয়ান্টাম সংখ্যা 3 না, কত 3। আচ্ছা, ক্লোরিন 17, এখানে খেয়াল করো তো আমার কোয়ান্টাম সংখ্যা সর্বোচ্চ কত 3 না, এরপর কি আছে কিছু 4 5 দিয়ে কিছু আছে নাই, তাহলে এগুলোর ক্ষেত্রে আমার যে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যাটা মানে n এর যে মানটা সেটা হবে কি পর্যায়। তাহলে এখানে সোডিয়ামের কোয়ান্টাম সংখ্যা কত 3, যার কারণে এটা কত নাম্বার পর্যায়ে আছে, এর পর্যায় হচ্ছে 3। ক্লোরিন কততে আছে 3, তার মানে কি এর পর্যায় 3। এখন খেয়াল করো আয়রনের 26, খেয়াল করো তো সর্বোচ্চ কোয়ান্টাম কত, 3 এর পরে আবার 4 আছে না, এর মানে কি এর সর্বোচ্চ কোয়ান্টাম 4, মানে এটা কত নাম্বার পর্যায়ে আছে, চতুর্থ পর্যায়ে আছে, সো এটা 4। তাহলে আমাদের পর্যায়গুলো বের হয়ে গেল। তাহলে পর্যায় কি করব, আমার যে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা সেটা হচ্ছে আমার পর্যায় সংখ্যা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার পর্যায় নিয়ে জিনিসটা ক্লিয়ার। এবার আসতেছে গ্রুপ নির্ণয়। আচ্ছা ঠিক আছে,
গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে যে জিনিসটা খেয়াল রাখবা সেটা হচ্ছে এটা কি ব্লক মনো বলো তো? এটা হচ্ছে এস ব্লক মনো, কারণ কি সর্বশেষ ইলেকট্রনটা কোথায় আছে? এসে আছে। ওকে, আচ্ছা। ক্লোরিন, ক্লোরিনের সর্বশেষ ইলেকট্রনটা কই আছে? পি ব্লক মোলে আছে, তাই না? এটাতে আমি পড়া যাচ্ছি। তাহলে এটা এস ব্লক, এটা পি ব্লক। পি ব্লকের ক্ষেত্রে সব সময় মনে রাখবা সর্বশেষ ইলেকট্রন যত আছে, সর্বশেষ ইলেকট্রন কত, মানে সর্বশেষ বহিঃস্তরে কয়টা ইলেকট্রন আছে? 5টা আর 2টা, মোট কয়টা? 7টা না? তার সাথে কত যোগ করা লাগবে? 10 যোগ করা লাগবে। ইট মিন্স 17। এই কথাটা মানে হচ্ছে ক্লোরিনের গ্রুপ সংখ্যা কত? 17। কত বলছে? 17। এখন সাপোজ চিন্তা করো সিলিকন, সিলিকনে কত? 16 না? সোডিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সরি সালফার, সালফারটা লিখি, সালফারে তো 16, তাই না? তাহলে কি 1s2 2s2 2p6 3s2 3p4। তাহলে দেখো সালফারের 16, পর্যায় কত? 3। আর গ্রুপ সংখ্যা কত? সর্বশেষ স্তরে ইলেকট্রন কয়টা আছে? 4টা, 2টা, 6টা। তার সাথে কত যোগ? 10। এর মানে হচ্ছে এর গ্রুপ সংখ্যা কত? 16। কত? 16। এর কথাটা মানে হচ্ছে পি ব্লক মৌলের ক্ষেত্রে সর্বশেষ বহিঃস্তরে যতটি ইলেকট্রন রয়েছে তার সাথে আমাকে 10 যোগ করে এই গ্রুপটা নির্ণয় করা লাগবে। আশা করি পি ব্লকেরটা বুঝতে পারছো। এস ব্লক মৌল, এস ব্লক মৌলের ক্ষেত্রে কিছু করা লাগবে না। এস ব্লক মৌলের ক্ষেত্রে সর্বশেষ মানে এস, এস যে উপস্তর এখানে যতটা ইলেকট্রন আছে সেটাই তার গ্রুপ সংখ্যা হবে। এর মানে কি দেখেন 3s1, তো এর সর্বশেষ বহিঃস্তর ইলেকট্রন সংখ্যা কত? 1। ইট মিন্স এর গ্রুপ সংখ্যা 1। সোডিয়াম, এরপর কি ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম এটা করেন, ম্যাগনেসিয়ামের কত হয়? 12 না? ম্যাগনেসিয়াম হচ্ছে 12। তাহলে এখানে কত? 3s2 হবে না? তাহলে কি গ্রুপ সংখ্যা 2, কারণ কি সর্বশেষ বহিঃস্তরে ইলেকট্রন সংখ্যা আছে 2। তাহলে এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের কি গ্রুপ সংখ্যা কত? 2। তাহলে এস আর পি গেল। এবার আমরা দেখাচ্ছি ডি, মানে ডি ব্লক। ঠিক আছে, একটু খেয়াল করে। আচ্ছা, ডি ব্লক মৌলের ক্ষেত্রে গ্রুপ সংখ্যাটা হবে NS2 N-1D। এটা হচ্ছে তার গ্রুপ সংখ্যা। এই কথার মানে কি দেখেন, এখানে S2 লাস্টে কত আছে দেখেন তো? 4s2 না? দেখেন তো, আমি যদি এটাকে সাজাই কি হয়? 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2 না? খেয়াল করেন তো, 4s2। তাহলে কি সর্বশেষ কি 4 না? এখানে কত? 4s2। তাহলে কি লিখছি? ns2 মানে হচ্ছে 4s2, 4 - 1 * d মানে কি 3d। দেখেন এখানে কয়টা ইলেকট্রন আছে? 2টা। এখানে কয়টা আছে? 6টা। n - 1 মানে কি 3 না? 3d। তাহলে এখানে কত? 4s2 3d কত? 6। ইট মিন্স এই যে এখানে 6 আর এই 2, এই দুইটার যোগফলই হচ্ছে এর গ্রুপ সংখ্যা। ইট মিন্স 8। এর গ্রুপ কত? এটি অষ্টম গ্রুপে অবস্থিত আয়ন। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমি যদি দেখাই ক্রোমিয়াম, ঠিক আছে, ক্রোমিয়ামে কত? 24, তাই না? 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, দাঁড়ান, 2 4 6 18, 2 4 6 10 12 18 20 3d4, এটা 3d5 হবে, এটা 4s1 হবে। হ্যাঁ, তাহলে খেয়াল করেন তো, খেয়াল করেন গ্রুপ কত? 4। এখন কি বলছি? ns2 n-1 * d। তো ns2 মানে কি 4s না? এখানে যেহেতু ns হবে, সরি, এখানে ns যদি 4s1 আছে তাহলে কি তো 4s1 আর এদিকে কত? 3d5 মানে n-1 * d, তাহলে কি 3d5, তাহলে 5 আর একে 6। ইট মিন্স এর গ্রুপ সংখ্যা কত? 6। ঠিক আছে, তাহলে ক্রোমিয়ামের পর্যায় সংখ্যা কত? 4 এবং গ্রুপ সংখ্যা কত? 6। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে কিভাবে পর্যায় নির্ণয় করে, কিভাবে গ্রুপ নির্ণয় করে, আমি আশা করি এটা আপনারা পারবেন। এগুলো কি হয়? এগুলো মেইনলি অবজেক্টিভে দেয় যে একটা মৌল দিয়ে দিল, তা বলে এটা পর্যায় সংখ্যা কত নির্ণয় করো। ম্যাক্সিমাম ডি ব্লক মৌলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ডি ব্লকের ক্ষেত্রে এই জিনিসটা আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে এটা আমাদের গেল। আচ্ছা, আরেকটা জিনিস ছোটখাটো বলে রাখি, এটা জাস্ট নরমাল ইনফরমেশনের জন্য। সেটা হচ্ছে আধুনিক পর্যায় সারণীতে আমরা পর্যায় 1 কে কি বলি? 1, তারপরে 2, তারপরে কত? এখানে কত? 3 থেকে 12 কি দেখেন তো, 3 থেকে 12 হচ্ছে আমার ডি ব্লক, তাই না? এই 1 2 হচ্ছে এস, 13 থেকে 18
13 থেকে 18 হচ্ছে কি আমার পি ব্লক মৌল, তার মধ্যে হিলিয়ামটা হচ্ছে জাস্ট এস ব্লক মৌলের মধ্যে পড়ে, ঠিক আছে। কি বললাম 1 থেকে 2 এস, 3 থেকে 12 ডি, 13 থেকে 18 পি, আর নিচে হচ্ছে এফ ব্লক মৌলগুলো আলাদাভাবে আছে, আমি এগুলো দেখাচ্ছি না। এখন এখানে কেন এই কথাটা বলতেছি সেটা হচ্ছে এই যে এগুলো হচ্ছে কি আধুনিক পর্যায় সারণী সিস্টেমে, যে আমি 1 বললাম, 2 বললাম, 13 বললাম, 18 বললাম, কিন্তু পুরাতন যে সিস্টেম সেখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে 1 না, এখানে লেখা কি রোমান সংখ্যা 1 দিয়ে এ দেওয়া, দেন রোমান 2 দিয়ে এ দেওয়া, ঠিক আছে। পুরাতন যে সিস্টেম সে অনুযায়ী এ ফার্স্ট যে গ্রুপ, এক গ্রুপকে রোমান 1 দিয়ে এ দ্বারা প্রকাশ করা হয়, এটাকে ধরা হয় রোমান 2 এ, এটা একটু মাথায় রাখবেন। দেন 13 কে বলা হয় কত, যেহেতু 1 এটা 2, এখান থেকে হবে 3a, এটা কি হবে 3a, দেন 4a, 5a, 6a, 7a এইভাবে যাবে, ঠিক আছে। আর এইটাকে বলা হয় বি, এটাকে বলে বি গ্রুপ, ঠিক আছে। এটা জাস্ট একটু বলে রাখলাম যাতে মাথায় থাকে। এটা একটু দেখে নিবেন, এটা বইয়ে যে পর্যায় সারণীর যে চারটা থেকে ওইখানে দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের পর্যায় সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়, গ্রুপ কিভাবে নির্ণয় করতে হয় গেল। বারবার বলতেছি ক্লাসে যা যা পড়াচ্ছি প্লিজ নোট ডাউন করে রাখেন, কারণ ক্লাসে আমি কোনো কিছু বাইরে মানে ইম্পর্টেন্ট ছাড়া কিছু পড়াচ্ছি না, প্রত্যেকটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। আচ্ছা এখন আমরা যাবো কি এস ব্লক মৌল, কি এস ব্লক মৌল। আচ্ছা এখন কথা হচ্ছে বইটা আপনি খুললে প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে দেখবেন অনেক কিছু আছে, যে কি পানির সাথে বিক্রিয়া, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া, তারপরে হচ্ছে কার্বনেট, হ্যান্ড অনেক কিছু লেখা আছে, ঠিক আছে। এখন এগুলো খুবই সোজা সাপটা জিনিস, এগুলো জাস্ট একবার রিডিং বা ভালো মতো পড়লে আপনারা নিজেরাই এটা পারবেন, ঠিক আছে। এটা নিয়ে প্যানিক করার কিছু নাই। এখন প্রত্যেকটা থেকে কি কি বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি দেখাচ্ছি এবং সেগুলো ভালো মতো নোট ডাউন করবেন, ঠিক আছে। এখন কথা হচ্ছে কি আমি কি বললাম যে পানির সাথে বিক্রিয়া, তারপরে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া, তো পানির সাথে বিক্রিয়া কি নরমালি না, যেমন লিথিয়াম, এটাকে যদি আমি পানির সাথে বিক্রিয়া করাই থেকে লিথিয়াম হাইড্রোক্সাইড, তাই না, LiOH2, আর সমতাটা আপনারা নিজেরা করে নেবেন, না ঠিকই তো ছিল 2, এখানে 2 আছে, এখানে একটা 2 দিয়ে দিচ্ছি, তাই না, লিথিয়াম অক্সাইড আর হচ্ছে হাইড্রোজেন, তাই না। নরমালি প্রত্যেকটা কি করে, এটা কি এস ব্লক মৌলগুলো পানির সাথে বিক্রিয়া করে, এস ব্লক মৌলগুলো হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, ঠিক আছে। আমি এগুলো দেখাচ্ছি না, এগুলো আপনারা একটু বই থেকে দেখে নেবেন। এখন যে জিনিসটাতে যান সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ধাতুর কার্বনেটের তাপ সহতার তুলনা, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। একটু কাইন্ডলি ভালো করে দেখেন, তাপ সহতার তুলনা কি লিখছি, ধাতুর কার্বন। আচ্ছা গ্রুপ 1 2 গুলো কি ক্ষার ধাতু না, একটা ক্ষার ধাতু, একটা মৃৎ ক্ষার ধাতু, এটা আপনারা কিন্তু পড়ে আসছেন একদিন। আচ্ছা কি লিখছি, ধাতুর কার্বনেটের তাপ সহতার তুলনা। আচ্ছা খেয়াল করুন, ফার্স্টের গ্রুপ কি সোডিয়াম। এখন খেয়াল করেন ফার্স্টের যে গ্রুপ, যেমন হাইড্রোজেন বাদ দিলাম, যেমন সোডিয়াম, তাই না, 1s2 2s2 2p6 3s1। দেখেন তো প্রথম গ্রুপের প্রত্যেকটার বাইরে কি একটা করে ইলেকট্রন আছে, তাহলে এরা কি একটা ইলেকট্রন দান করে দিতে পারে। এখন কথা হচ্ছে এই যে একটা ইলেকট্রন দান করে, তাই না, এই একটা ইলেকট্রন দান করার কারণে এদের মধ্যে কি হয়, যে কার্বনেট সেটা হচ্ছে খুব সহজে তাপে, মানে কার্বনেট গুলো খুব তাপ দিলে সহজে বিয়োজিত হয় না। কি বলছি, এদের যে কার্বনেট গুলো সহজে তাপ দিলে বিয়োজিত হয় না, যেমন মনে করেন সোডিয়াম কার্বনেট, ঠিক আছে না, এটা একটু লিখলাম সোডিয়াম কার্বনেট। এখন খেয়াল করেন আর কি, যেমন এটা কি, এটা গ্রুপ 1 এ আছে। এখন আমি লিখলাম ম্যাগনেসিয়াম কার্বনেট, আর এটা কি ক্যালসিয়াম কার্বনেট লিখলাম। এখন এই এটা আমি পরে দেখাচ্ছি, ঠিক আছে, এটা একটু দেখাচ্ছি দাঁড়ান। এটা কি ম্যাগনেসিয়াম কার্বনেট, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এখন যদি আমি এদেরকে তাপ দিই, এরা খুব সহজে ভেঙে যাবে। এরা কি হচ্ছে খুব সহজেই ভেঙে গিয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে। আর এটা কি ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করলো। আচ্ছা ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে সোডিয়াম আর এখানে কি ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম, এদের চার্জ কত, +2 না, কারণ এটা দুইটা ইলেকট্রন দান করতে পারে। এটার চার্জ কত, +1, কারণ এটা কি একটা ইলেকট্রন দান করতে পারে। হ্যাঁ এখন আমি কি বলছি, ধাতুর কার্বনেটের তাপ সহতার তুলনা। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, যেহেতু এদের চার্জ কত 2, এদের কি বলছি চার্জ যেহেতু 2, সো এটা কি করতে পারে, খুব সহজে কার্বনেটকে পোলারিত করতে পারে, যেটা কিনা সোডিয়াম কার্বনেট করতে পারে না। কারণ কি সোডিয়াম কার্বনেটের চার্জ কত, +1, একক ধনাত্মক চার্জ বিশিষ্ট হয়, এর পোলারন ক্ষমতা কম, আর এটা দ্বি ধনাত্মক চার্জ বিশিষ্ট হয়, এটার পোলারন ক্ষমতা বেশি। এই কারণে এটাকে যখন আমি তাপ দিই
তখন তার খুব সহজেই ভেঙে ম্যাগনেসিয়াম অক্সাইড, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এই ক্যালসিয়াম কার্বনকে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এই জিনিসটি হচ্ছে ধাতুর কার্বনেটের তাপ সহতার তুলনা। কি বলছে, এই যে ধাতু, এটা কি একটা ধাতু, এটা কি করছে, কার্বনেটের সাথে যুক্ত হয়ে কি করছে, একটা ধাতব কার্বনেট গঠন করছে। এই ধাতব কার্বনেট গঠন করার পর এটাকে যখন আমি তাপ দিলাম, কি করলো, এটা ভেঙে গেল। কিন্তু এই যে গ্রুপ 1 এটা খুব সহজে ভাঙে না, কারণ কি, এটা একক ধনাত্মক চার্জ বিশিষ্ট, আর যার কারণে এটি খুব সহজে কার্বনেটকে পোলারিত করতে পারে না। কিন্তু এই যে গ্রুপ 2 এর যেগুলো কি আছে, ধাতু আছে, এরা খুব সহজেই পোলারিত করতে পারে দেখে এটা খুব সহজে তাপে বিয়োজিত হয়ে যায়। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছেন। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কি পোলারন ক্ষমতা কার বেশি। কি বলছি, পোলারন ক্ষমতা কার বেশি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, সেটা কি, দেখেন গ্রুপ 2 কি কি আছে, বেরিলিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, ক্যালসিয়াম আছে, তারপরে কি আছে, স্ট্রনশিয়াম আছে, আর বেরিয়াম আছে, তাই না? আচ্ছা, দেখেন আমি এভাবে লিখলাম, খেয়াল করেন তো, এরা দুইটা কি ইলেকট্রন দান করতে পারে, কি বেরিলিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, ক্যালসিয়াম 2+, স্ট্রনশিয়াম 2+, বেরিয়াম 2+। আচ্ছা, খেয়াল করেন তো, আমরা কি জানি, একটা গ্রুপ যত নিচের দিকে নামে আমার শক্তি স্তর বৃদ্ধি পায়, মানে কি আকারটা বড় হয়। ইট মিনস কি, এটার আকার সবচেয়ে বড়, এটার আকার সবচেয়ে বেশি, এটার আকার সবচেয়ে বেশি, এটার আকার সবচেয়ে বেশি। তা আকার কার বেশি, যত উপর থেকে নিচে যাচ্ছে, তাই না? আচ্ছা, যেহেতু আকার বৃদ্ধি পাইতেছে, ওদের আকার বৃদ্ধি পাচ্ছে মানে শক্তি স্তর বৃদ্ধি পাচ্ছে, এর কারণে এদের যে পোলারন ক্ষমতা ধীরে ধীরে কমতেছে। কি বলছি, এদের যে পোলারন ক্ষমতা ধীরে ধীরে কমতেছে। এই কারণে এই যে ধাতুর কার্বনেটের যে তাপ সহতার তুলনায় এখানে যে পোলারনটা কার বেশি, এখানে এটা কিন্তু আকার, এটা আমি কি লিখলাম, আকার, আর এটা কি লিখলাম, পোলারন। ঠিক আছে, তো পোলারন কার বেশি, বেরিলিয়াম 2+, দেন হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, দেন ক্যালসিয়াম 2+, দেন স্ট্রনশিয়াম 2+, দেন বেরিয়াম 2+। ঠিক আছে, সরি, বেরিয়াম 2+। তো বুঝতে পারতেছেন তো, উপর থেকে নিচে আকার বৃদ্ধি পাচ্ছে, যার কারণে পোলারন ক্ষমতা হ্রাস পাচ্ছে। সো উপরের দিকে সবচেয়ে পোলারন ক্ষমতা বেশি, দেন এটা, দেন এটা, দেন নিচে। ঠিক আছে, তাহলে এস ব্লক মলের এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর বাকিগুলো হাইড্রোজেনের সাথে বিক্রিয়া, পানির সাথে বিক্রিয়া, এটা আপনারা নিজেরা দেখলেই পারবেন। ঠিক আছে, সো আমি ওইটা বলে ওদের সময়টা নষ্ট করতেছি। আচ্ছা, এস ব্লক মৌলের এইটাই মেইন বৈশিষ্ট্য, এটা তাহলে এস ব্লক মৌলটা গেল। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে আমরা পি ব্লক মৌল। ঠিক আছে, এটা ছিল এস ব্লক মৌল, এটা হচ্ছে পি ব্লক মৌল। আচ্ছা, দেখেন পি ব্লক মৌলের মধ্যে কি আছে, 13 থেকে 18, তাই না? 13 থেকে 18 হচ্ছে পি ব্লক মৌল, যার মধ্যে এই হিলিয়ামটা হচ্ছে আমার এস ব্লক মৌলের মধ্যে পড়ে, তো হিলিয়ামটা বাদ। আচ্ছা, ঠিক আছে, ওকে, ভালো কথা, এটা তাহলে গেল। আচ্ছা, তাহলে ফার্স্টে আমরা কোন ব্লক মৌলের কথা বলবো, কি 13 গ্রুপ, তাই না? 13 গ্রুপ, 13 গ্রুপ। আচ্ছা, ঠিক আছে, তো 13 গ্রুপে কি কি আছে, বোরন, তারপরে কি আছে, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, থ্যালিয়াম, তাই না? হ্যাঁ, থ্যালিয়াম। আচ্ছা, ঠিক আছে, এখন কি এই যে এই কিটা 13 গ্রুপ, এই গ্রুপের কি কিছু বৈশিষ্ট্য আছে, কি পানির সাথে বিক্রিয়া করবে, ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, তারপরে এসিডের সাথে বিক্রিয়া করবে, তারপর হচ্ছে তোমার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে। ঠিক আছে, এগুলো সরি হাইড্রোজেন না, অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। ঠিক আছে, এগুলো তোমরা নিজেরা দেখে নিবে। আমি যে জিনিসটা দেখাবো সেটা একটু দেখো, এই কোশ্চেনটা লেখো, একটা কোশ্চেন দিব, কোশ্চেনটা লেখো, সেটা হচ্ছে নিম্ন তাপমাত্রায়, কি বলছি, নিম্ন তাপমাত্রায় অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার বা কেন গঠন করে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার বা অ্যালুমিনিয়াম ডাইক্লোরাইড বা এত গঠন করে কেন? ঠিক আছে, গঠন করে কেন? ঠিক আছে, আচ্ছা, এই কোশ্চেনটা লেখো, কি বলছি, নিম্ন তাপমাত্রায়। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখো, আশা করি কোশ্চেনটা তুলছো, ব্যাখ্যাটা দেখো। এটা কিন্তু গ্রুপ 13 এর একটা মৌলের একটা বৈশিষ্ট্য। অ্যালুমিনিয়াম কত, 13 না? 13, তাহলে কি 1s2 2s2 2p6 3s2 3p1, তাই না? আচ্ছা, দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এখানে খেয়াল করো তো, এই অ্যালুমিনিয়াম কয়টা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, 3টা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে। এবং এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই বন্ধনটা হচ্ছে কি বন্ধন, সমযোজী বন্ধন। কি বলছি, এটা একটা সমযোজী বন্ধন। আচ্ছা, ঠিক আছে, ভালো কথা, এটা সমযোজী বন্ধন। এখন এখানে কি হলো, বলছি কি ডাইমার গঠন করে। আচ্ছা, এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যে গঠন হলো, তাই না ভাইয়া? দেখেন 3টা ক্লোরিন যুক্ত না, 3টা ক্লোরিন যুক্ত, খেয়াল করুন।
ক্লোরিনের বাইরের সাথে কয়টা ইলেকট্রন? 5টা, আর এখানে একটা, তাই না? তাহলে এখানে 1টা 2টা 3টা 4টা, আর এখানে একটা, আর এখানে অ্যালুমিনিয়ামের একটা সাথে যুক্ত। আবার এই এখানে ক্লোরিনের কয়টা? 1টা 2টা 3টা 4টা, আর একটা কি এই যে এই অ্যালুমিনিয়ামের সাথে যুক্ত। এখানে ক্লোরিনের কয়টা? 1টা 2টা 3টা 4টা, আর একটা এই অ্যালুমিনিয়ামের সাথে যুক্ত। আচ্ছা ঠিক আছে। এখন খেয়াল করেন তো এই অ্যালুমিনিয়াম, তাই না? এই অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে একটা জিনিস ভালো করে খেয়াল করেন, সেটা হচ্ছে এই অ্যালুমিনিয়ামের এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ক্লোরিনের সাথে যুক্ত, তাই না? মনে করেন এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা, ক্লোরিনের একটা, এখানে অ্যালুমিনিয়ামের একটা, ক্লোরিনের একটা, এখানে অ্যালুমিনিয়ামের একটা, ক্লোরিনের একটা। খেয়াল করেন তো এই অ্যালুমিনিয়ামের কয়টা আসবে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাও কি ওর 2টা ইলেকট্রন কম আছে না? তাহলে কি ওর অষ্টকটা পূর্ণ হইলো? পূর্ণ হইল না। তো এইজন্য সে কি করে? এইজন্য সে আরেকটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে যুক্ত হয়। কি বলছি? সেই জন্য সে আরেকটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে যুক্ত হয়। যেমন এখানে একটা অ্যালুমিনিয়াম, এখানে হচ্ছে ক্লোরিন দিলাম, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, তাই না? খেয়াল করো এখানে কি হচ্ছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 1টা 2টা 3টা 4টা, এখানে একটা অ্যালুমিনিয়ামের 6টা, ক্লোরিনের এখানে একটা 2টা 3টা 4টা, এখানে একটা, এখানে একটা, তাই না? তো এখানে যে বন্ধনটা হবে সেটা হচ্ছে, দেখেন এখানে কি ক্লোরিনের এই বাইরের সাথে 2টা ইলেকট্রন আছে না? আবার এই ক্লোরিনের বাইরের সাথে 2টা ইলেকট্রন আছে। তো একটা কাজ করতে পারে না, এই 2টা ইলেকট্রন সে ওর সাথে শেয়ার করতে পারে না? আবার এই যে ওর 2টা ইলেকট্রন কি ওর সাথে শেয়ার করতে পারে না? দেখেন তো, খেয়াল করুন কি হইলো। এখানে যখন একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড আরেকটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড বসাইলাম, 2টা বসাইলাম, তখন কি হচ্ছে? এখানে যে ক্লোরিনের এই যে মুক্তজোর ইলেকট্রনটা আছে, সে কি করলো? ওকে কিন্তু দান করে নাই, ওর সাথে জাস্ট শেয়ার করলো। আবার ওর যে ক্লোরিন, মানে ওর যে ক্লোরিন পরমাণু, সেও কি করলো? তার মুক্তজোর 2টা ইলেকট্রন এই অ্যালুমিনিয়ামের সাথে যুক্ত করলো, যার ফলে কি হলো? এই অ্যালুমিনিয়ামের অষ্টক পূরণ হলো, এই অ্যালুমিনিয়ামের অষ্টক পূরণ হলো। ঠিক আছে? এই যে বন্ধনটা হলো, এটাকে বলা হয় সন্নিবেশ বন্ধন। সন্নিবেশ বন্ধন কি? এটা আমরা আরো কয়েকটা ক্লাস গেলে সামনে পাবো, তাও বলতেছি। সন্নিবেশ বন্ধনটা হচ্ছে এরকম বন্ধন, দেখেন এই সমযোজী বন্ধনে এই ক্লোরিনটা কি ইলেকট্রন মানে ইলেকট্রন দাতা হিসেবে কাজ করছে, কিন্তু ইলেকট্রনটা কি করে? দান করে না। আর এইটা কি? ওই ইলেকট্রন যে শেয়ারটা করছে, সেই ইলেকট্রনটা সে নিছে। এই যে বন্ধনটা হয়েছে, এটাকে সন্নিবেশ বন্ধন বলে। ঠিক আছে? জাস্ট আপাতত এতটুকু মাথায় রাখে, এই চ্যাপ্টারের লাস্টের দিকে আমরা সন্নিবেশ বন্ধন পড়বো। ঠিক আছে? তো এটা কি করলো? আমি কোশ্চেনটা কি ছিল? ডাইমার। এখানে কি ডাইমার গঠন হয়েছে না? এটা হচ্ছে কোশ্চেনটা ছিল নিম্ন তাপমাত্রায় যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে। তো এইটাই হচ্ছে সেটা। ওই ডাইমারটাকে আমরা Al2Cl6O, ঠিক আছে? আশা করি জিনিসটা বুঝতে পারছেন। কি হলো আমি আরেকবার বলতেছি, এই অ্যালুমিনিয়ামের সাথে 3টা ক্লোরিন, তো এই ক্লোরিন গুলো তো অষ্টকপূর্ণ, কিন্তু এই অ্যালুমিনিয়ামের কি বাইরের শেলে 2টা ইলেকট্রন ঘাটতি আছে। তখন সে কি করে? আরেকটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে নিয়ে আসে। নিয়ে এসে কি হয়? এই যে এখান থেকে যে 2টা ক্লোরিন মানে ক্লোরিন পরমাণুর বাইরে যে মুক্তজোর ইলেকট্রন আছে, সে কি করে? অ্যালুমিনিয়াম কেটে। আবার এই ক্লোরিন পরমাণু তার বাইরে যে মুক্তজোর ইলেকট্রন আছে, সেটা অ্যালুমিনিয়াম কেটে। ঠিক আছে? এইভাবে করে তারা কি গঠন করে? ডাইমার গঠন করে। ঠিক আছে? তাহলে গ্রুপ 13 গেল। এরপরে আছে 14টা খুব বেশি ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করবেন। কি বলছি? গ্রুপ 14। আচ্ছা, তো গ্রুপ 14 কি? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, তাই না? আচ্ছা ঠিক আছে। এখন ফার্স্টে যেটা বলতেছি সেটা হচ্ছে কি, এদের খুব বিশাল একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা কি, এদের মৌলসমূহ অক্সাইড। এদের মৌলসমূহ অক্সাইড, মানে এই যে এই মৌলগুলো অক্সিজেনের সাথে যুক্ত কি একটা অক্সাইড গঠন করে। এখন এই অক্সাইডের প্রকৃতিটা কি, এই অক্সাইডটা কি উভধর্মী অক্সাইড না অম্লধর্মী অক্সাইড, সেটাই আমাদের দেখা লাগবে। ঠিক আছে? দেখেন তাহলে, দেখেন আমি কি বলছি, মৌলের অক্সাইডের প্রকৃতি, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই টাইপের কোশ্চেন কিভাবে আমি আপনাকে দেখাই, সেটা হচ্ছে সাপোজ এরকম একটা ছক দিয়ে, আপনারা যদি টেস্ট পেপারটা ঘাটেন তাহলে এরকম একটা মনে করেন ছক দিচ্ছে, বলে দেয় এটা কত 40, 40, এবং পর্যায়ে মনে করেন দিয়ে 3, তারপর এদিকে 4। তারপর বলে কি, এই যে এই 14 গ্রুপে যেসব মৌল আছে এদের অক্সাইডের প্রকৃতি ব্যাখ্যা করো। কি বলছে? এই যে 14 গ্রুপে যারা আছে এদের অক্সাইডের প্রকৃতিটা ব্যাখ্যা করো। তাহলে এখন 14 কি? কার্বন, জার্মেনিয়াম, টিন, লেড, এগুলি তো, তাই না? আচ্ছা ঠিক আছে। তাহলে খেয়াল করেন মৌলের অক্সাইডের প্রকৃতি, আমি লিখলাম মৌলের অক্সাইডের প্রকৃতি। তো ফার্স্টে কি আসছে? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড কি করে? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন যুক্ত হয়
তখন কি সোডিয়াম কার্বনেট উৎপন্ন করে, সোডিয়াম কার্বনেট, তাই না, এবং পানি, কার্বন ডাই অক্সাইড এখানে কবে 2 হবে। তাহলে এখন খেয়াল করেন এই কার্বন ডাই অক্সাইডটা কি একটা ক্ষারের সাথে বিক্রিয়া করলো না, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলো, কি করলো, সোডিয়াম কার্বন পানি উৎপন্ন। তাহলে এটা কি, এই জিনিসটা অম্লধর্মী অক্সাইড, তাহলে এটা একটা অম্লধর্মী অক্সাইড, মানে কি এই যে কার্বন ডাই অক্সাইড এটা অম্লধর্মী অক্সাইড। ঠিক আছে, তাহলে কার্বন ডাই অক্সাইড গেল। এরপরে কি সিলিকন ডাই অক্সাইড, সেম ভাবে যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাই তাহলে কি হবে, সোডিয়াম সিলিকেট উৎপন্ন করবে এবং পানি। ঠিক আছে, তাহলে যেহেতু সেম তাহলে এটা কি, এটা একটা অম্লধর্মী অক্সাইড। তাহলে আমার কার্বন গেল, সিলিকন গেল। এরপর কি জার্মেনিয়াম, জার্মেনিয়াম ডাই অক্সাইড, তাই না, জিও, তাই না। এখন দেখেন তো জার্মেনিয়াম অক্সাইড এটা কি, এটা হচ্ছে একটা উভধর্মী অক্সাইড, কারণ কি এটা যেমন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, সোডিয়াম এটা তো 4 হবে, Na4 CO4 যোগ পানি, এবং এটার নাম হচ্ছে সোডিয়াম জার্মেনেট। এগুলো একটু মুখস্থ রাখবেন, ঠিক আছে, সোডিয়াম জার্মেনেট, সোডিয়াম জার্মেনেট, সোডিয়াম জার্মেনেট, ঠিক আছে। কি এই যে জার্মেনিয়াম ডাই অক্সাইড কি করে, সোডিয়াম এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম জার্মেনেট উৎপন্ন করে। যেহেতু এটা করছে তাহলে এটা কি, এটা তো আমার অম্ল ধর্ম প্রকাশ করলো, তাই না। আচ্ছা ঠিক আছে, এখন কি বলছি, উভধর্মী যেহেতু অক্সাইড বলছি, এই জার্মেনিয়াম অক্সাইড যদি আমি সালফিউরিক অ্যাসিডের সাথে যুক্ত করি, ঠিক আছে, সালফিউরিক অ্যাসিডের সাথে যুক্ত করলে কি হবে, সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে, যোগ পানি। তাহলে এখানে কি, যেহেতু এটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে তাহলে কি এটা ক্ষার ধর্ম না, তো এটা হচ্ছে অ্যাসিড ধর্ম, এটা হচ্ছে ক্ষার ধর্ম, তাহলে এটা কি উভধর্মী অক্সাইড না, এটা হচ্ছে উভধর্মী অক্সাইড। সেম ভাবে আমার টিন আর লেড এরাও কি উভধর্মী অক্সাইড, টিন আর লেড সেম বিক্রিয়া, টিন আর লেড এটা হচ্ছে কি আমার উভধর্মী অক্সাইড, এবং এটা খুব বেশি ইম্পর্টেন্ট, বাবা বলতেছে মৌলের অক্সাইডের প্রকৃতি। এই কার্বন ডাই অক্সাইড হচ্ছে মৌলের অক্সাইড, মানে এটা হচ্ছে অম্লধর্মী অক্সাইড, সিলিকন ডাই অক্সাইড এটা হচ্ছে কি অম্লধর্মী অক্সাইড, দেন জার্মেনিয়ামটা এখানে কি হচ্ছে উভধর্মী অক্সাইড, দেন টিন আর লেড এরাও উভধর্মী অক্সাইড হিসেবে ক্রিয়া করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এটা গেল। এরপর একটা কোশ্চেন, সেটা হচ্ছে এটা আরো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখেন কার্বন ডাই অক্সাইড, তাই না, এটা কি সিলিকন ডাই অক্সাইড, খেয়াল করো দুইটা কি গ্রুপ 14 এ আছে না, কার্বন ডাই অক্সাইড সিলিকন ডাই অক্সাইড দুইটাই কি গ্রুপ 14 এ আছে। কিন্তু দেখেন তো এই জিনিসটা তরল, এই জিনিসটা কঠিন, এটা খুব পরীক্ষায় আসে যে গ্রুপ 14 এ অবস্থিত এই দুইটা মৌলর কি আমার ভৌত অবস্থা ভিন্ন কেন, একটা তরল আর একটা কঠিন কেন, ঠিক আছে না, একটা তরল আর একটা কঠিন কেন। আচ্ছা ঠিক আছে, দেখেন কার্বন ডাই অক্সাইডের বন্ধনটা কি রকম দেখেন তো, কার্বন দুইটা অক্সিজেনের সাথে যুক্ত, কার্বনের হাত কত, চারটা, অক্সিজেনের হাত কত, যোজনী 2, তাহলে এই দিক দিয়ে কার্বন, আর এই যে এই কার্বন ডাই অক্সাইড এদের মধ্যকার বলটা হচ্ছে দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল, দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল, দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল, যার কারণে এদের মধ্যকার যে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক, মানে এদের মধ্যকার দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল থাকার কারণে এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক উভয় কি কম, যার কারণে এই কার্বন ডাই অক্সাইডটা কঠিন না হয়ে কি হচ্ছে, গ্যাসীয় হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে গ্যাসীয় হচ্ছে। আচ্ছা, তো এখন যদি কার্বন ডাই অক্সাইড যায়, এবার কি সিলিকন ডাই অক্সাইড, তাই না। এখন খেয়াল করেন সিলিকন ডাই অক্সাইড, এই সিলিকন ডাই অক্সাইডের যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কি বলছি, এদের যে সিলিকন ডাই অক্সাইড এটার যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য এটা হচ্ছে 1.7, মানে কি অনেক বেশি, যার কারণে 1.7 না, হ্যাঁ এটা 1.7, কারণ কি অক্সিজেনের হচ্ছে 3.5 আর সিলিকনের হচ্ছে 1.8, তাহলে কত 1.7। এখন কি এটা বেশ উচ্চ, খেয়াল করেন এখানে যে সিলিকন ডাই অক্সাইড, তাই না, সিলিকন ডাই অক্সাইডের এই সমযোজী যোগে, ঠিক আছে, এই সমযোজী যোগে এর অক্সিজেন পরমাণুগুলো চতুস্থলকীয় ভাবে এর সাথে কি থাকে, যুক্ত থাকে, কি বলছি, এই অক্সিজেন পরমাণুগুলো চতুস্থলকীয় ভাবে যুক্ত থাকে, যার কারণে এদের বন্ধনে যে আকর্ষণ বলটা
কি বলছে, এদের যে বন্ধনের আকর্ষণ বলটা সেটা আরো দৃঢ় হয়। যেমন কি দেখেন সিলিকন ডাইঅক্সাইড না, এটা কি সিলিকন অক্সিজেন অক্সিজেন। তাহলে এদের যে আকৃতিটা হয়, কি বলছি আকৃতিটা, সেটা হচ্ছে অনেকে এরকম দেখেন। একটু খেয়াল করেন, সিলিকন অক্সিজেন, ভালো করে খেয়াল করেন, ঠিক আছে। অক্সিজেন, সিলিকন, তারপরে হচ্ছে এদিকে যেহেতু অক্সিজেন সিলিকন, তার আমি একটু লিখে নিই, তারপর আপনারা একটু লেখেন। তারপরে হচ্ছে এদিকে অক্সিজেন, এদিকে অক্সিজেন, এদিকে একটু উপরের দিকে লিখি। আচ্ছা, দাঁড়ান জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা দেখেন, কি সিলিকন ডাইঅক্সাইড, তাই না? জিনিসটা খেয়াল করেন, তাহলে কি সিলিকন, এদিকে একটা অক্সিজেন, এদিকে একটা অক্সিজেন। তাহলে আমি এটাই লিখছি না, দেখেন তো সিলিকন ডাইঅক্সাইড SiO2 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 SiO2, তাই না? এখন খেয়াল করেন তো, এই যে প্রত্যেকটা সিলিকনের চারপাশে কয়টা, চারটা করে অক্সিজেন, দেখেন না? খেয়াল করছেন? আবার এই সিলিকন দেখেন, একটা দুইটা তিনটা চারটা, আবার তিনটা চারটা। আমি কি বলছিলাম যে এর চতুস্থলিকীয় কাঠামো চতুস্থলিকীয় কি করে কাঠামো গঠন করে। চতুস্থলীয় কাঠামো গঠন করার কারণে এদের যে আকর্ষণ বলটা সেটা কি হয়, ম্যাক্সিমাম হয়, বেশি হয়, যার কারণে এরা কি হয়, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কটাও বেশি হয়, আর যার কারণে এরা কি হয়, কঠিন হয়। আবার অন্যদিকে দেখেন এই যে কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইডের সমযোজী বন্ধন হয়, সেটা কি ক্ষেত্রে, সমযোজী বন্ধনে গলনাঙ্ক স্ফুটনাঙ্কটাও কম, প্লাস আছে কি ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল, যার কারণে এই কার্বন ডাই অক্সাইড হচ্ছে তরল, আর এই সালফার ডাই অক্সাইডটা হচ্ছে কঠিন, ঠিক আছে। এটা হচ্ছে তরল এবং এটা হচ্ছে কঠিন। আচ্ছা, তাহলে এই একটা কোশ্চেন গেল। আরেকটা সরি আমি কি বলছি, কার্বন হচ্ছে গ্যাসীয়, সরি পাগল হয়ে গেছি, এটা হচ্ছে গ্যাসীয়, এটা গ্যাসীয় এবং এটা হচ্ছে কঠিন। আচ্ছা ঠিক আছে, এখন আরেকটা কোশ্চেন আসেন, সেটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, ঠিক আছে। কোশ্চেনটা লেখেন, কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় না, কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয়। কি বলছি লেখেন যে কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় না, কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয়, তাই না? CCl4 কার্বন টেট্রাক্লোরাইড, আর এটা হচ্ছে সিলিকন টেট্রাক্লোরাইড। তো এটা কি বলছি, আর্দ্র বিশ্লেষিত হয় না, আর এটা কি বলছি, হয়। আচ্ছা কেন? আচ্ছা দেখেন, আর্দ্র বিশ্লেষিত মানে কি, এটা পানির সাথে মিশবে, তাই না? এখন একটা জিনিস খেয়াল করেন তো, পানির এখানে অক্সিজেন পরমাণুতে বহিস্তরে কি আমার মুক্তজোড় ইলেকট্রন আছে না, মুক্তজোড় ইলেকট্রন আছে। তো যখন কোনো কি যৌগ এই পানির সাথে কি হবে, মিশবে, তখন এটার যে কেন্দ্রীয় পরমাণু আছে সেটার সাথে অক্সিজেনের মুক্তজোড় ইলেকট্রনটা সন্নিবেশ বন্ধন গঠন করবে। কি বলছি, যখন কোনো যৌগ আমি পানিতে দিলাম, তখন এটার যে কেন্দ্রীয় পরমাণুটা এই অক্সিজেনের যে মুক্তজোড় ইলেকট্রন আছে তার সাথে সন্নিবেশ বন্ধন গঠন করবে। এখন খেয়াল করেন, সেটা হচ্ছে কার্বন। কার্বনের পারমাণবিক সংখ্যা 6, 1s2 2s2 2p2। এখন খেয়াল করেন তো, এটা কি কোনো ডি ব্লক মৌল আছে, মানে কোনো ডি উপস্তর আছে, কোনো ডি উপস্তর নাই। কিন্তু এই সিলিকন কত, সিলিকনের হচ্ছে 16, সরি সিলিকনের 16 না, ফসফরাস আর সিলিকনের হচ্ছে কত 14, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p2, তাই না? 3p2 এরপরে কি 3s2 3p3d আছে না, মানে এখানে একটা ডি ব্লক মৌল আছে, যেটাতে কোনো ইলেকট্রন নাই, এটাতে কি আছে, ডি ব্লক মৌল আছে। তাহলে খেয়াল করেন, এখানে যেহেতু ডি ব্লক মৌল নাই, তো এখানে কি কোনো কারণে অক্সিজেনের মুক্তজোড় ইলেকট্রনটা আসতে পারবে না, কিন্তু এখানে কি আছে, ডি ব্লক মৌল আছে। তো যার কারণে ওই অক্সিজেনের যে মুক্তজোড় ইলেকট্রনটা সেটা কি করতে পারে, সিলিকনের সাথে একটা বন্ধন গঠন করতে পারে, কি সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। এই সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে দেখাই এই সিলিকন টেট্রাক্লোরাইড SiCl4 এটা হচ্ছে আমার কি আর্দ্র বিশ্লেষিত হয়, আর এই যে কার্বন টেট্রাক্লোরাইড এটা আর্দ্র বিশ্লেষিত হয় না। কি বলছি, এই CCl4টার যেহেতু ডি ব্লক কোনো মৌল নাই, যার সরি কার্বনে যেহেতু কোনো মানে ডি উপস্তর নাই, এই কারণে এই CCl4 বা কার্বন টেট্রাক্লোরাইডটা আর্দ্র বিশ্লেষিত হবে না, আর এইটা আর্দ্র বিশ্লেষিত হবে, ঠিক আছে। তাহলে এটা আমার গেল, এটা ছিল গ্রুপ 40।
ঠিক আছে। এরপরে গ্রুপ 15 এরকম কিছু নেই। গ্রুপ 15 এর সেম জিনিসগুলো, যে অফসেট গঠন করবে, তারপরে হচ্ছে তোমার কি বলবো, যে প্রকৃতি উভয় মূলে অধাতু, তারপরে হচ্ছে জারণ সংখ্যা, সেম জিনিস, এটা নিয়ে কিছু বলতেছি না। এরপরে যেটা আছে গ্রুপ 16 নিয়ে বলতেছি। দেখেন গ্রুপ 16টা একটা কোশ্চেন আছে, এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখেন কোশ্চেনটা বের করি। আচ্ছা ঠিক আছে, কোশ্চেনটা কি এখানে কি আছে, গ্রুপ 16 কি আছে, অক্সিজেন, সালফার, তারপরে কি সেলেনিয়াম, তারপরে টেলুনিয়াম, তাই না? এগুলো হচ্ছে আমার গ্রুপ 16 আছে। এখন গ্রুপ 16 একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে অক্সিজেন আর সালফার। এটা খুব একটা কমন কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে যে অক্সিজেনের জারণ মান সমান, কিন্তু অক্সিজেন একটা মাত্র জারণ সংখ্যা প্রদর্শন করে। কি বলছি, অক্সিজেন একটা মাত্র জারণ সংখ্যা প্রদর্শন করে, কিন্তু সালফার বিভিন্ন জারণ মান কেন প্রদর্শন করে? আচ্ছা ঠিক আছে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি বলতেছি, খেয়াল করেন। অক্সিজেনের কত 8, তাই না? তাহলে 1s2 2s2 2p কত 4, তাই না? 2p4। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা মানে কি যে 1s2 2s2 p কি 2px 2py 2pz, তাই না? আচ্ছা এখানে কত হবে 2 1 1, তাই না? তাহলে কি 2 4 6 7 8 অক্সিজেন চলে গেল। এখন দেখুন তো এর কোনো শেল আছে, কোনো ডি ব্লক বা কিছু আছে যেটা থেকে আমি ইলেকট্রন দান করতে পারবো? কিছু কিন্তু নাই। সো ওর জারণ মান একটাই থাকবে, কত -2। আচ্ছা ঠিক আছে, তাহলে অক্সিজেনের জারণ মান কত? একটা। কিন্তু সালফার কি বলছে, বিভিন্ন জারণ মান প্রদর্শন করে। তাহলে সালফারটা আমরা একটু দেখি, সালফার কত 16। তাহলে লেখেন 1s2 2s2 2p6, তাই না? 1s2 2s2 2p6 3s2 3p4 3p4 না? আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে নরমাল। তাহলে আমি আবার এই জিনিসটা একবার সুন্দর করে লিখি, সালফার 16 1s2 2s2 2p6 3s2 3px2 3py1 3pz1, তাই না? হ্যাঁ ঠিক আছে। এরপরে কি 3d আছে, তাই না? 3d তো ডি ব্লক কয়টা? 5টা থেকে না খালি, 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা 4টা 5টার ঘর খালি আছে। এটা কিন্তু 3d এর ক্ষেত্রে, এটা আমি রেখে দিলাম। তারপরে গেলাম উত্তেজিত অবস্থা 16, তো এটাতে কি হবে 1s2 2s2 2p6 3s2 3p। দেখেন এখানে কি দুইটা আছে না, তখন কি হবে, এই একটা ইলেকট্রন এখান থেকে লাফ দিয়ে এখানে চলে যাবে, তখন কি হয়ে যাবে 3px1 3py1 3pz1 আর 3d তে একটা চলে গেল, একটা ইলেকট্রন চলে গেল। খেয়াল করছেন, একটা ইলেকট্রন চলে গেল। আচ্ছা এরপরে আমি আবার উত্তেজিত করব, এখানে কয়টা আছে দেখেন তো, 3s2 না? এখান থেকে কি একটা ইলেকট্রন চলে যাবে না? আমি কি করলাম, উত্তেজিত অবস্থায় করলাম। তাহলে কি 3s1 হয়ে যাবে 3px1 3py1 3pz1। তাহলে এই বহিস্তরে কয়টা, 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা, তাই না? খেয়াল করছেন? তাহলে খেয়াল করেন, এখন বাইরের শেলে কয়টা আছে দেখেন তো, একটা, মানে অযুগ্ম অবস্থায় আছে। যুগ্ম মানে কি, একসাথে দুইটা আছে, এগুলো যুগ্ম। আর অযুগ্ম মানে কি, একটা। তাহলে খেয়াল করেন তো কয়টা আছে, 1 2 3 4। তাহলে এটার ক্ষেত্রে ওর জারণ মান +4, কত +4। এটা ক্ষেত্রে খেয়াল করেন, এটাতে কি আছে, এটাতে আছে দেখেন বাইরের শেলে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, অযুগ্ম ভাবে আছে না? সো এইটার ক্ষেত্রে জারণ মান হচ্ছে +6। তাহলে আর এইটার ক্ষেত্রে তাহলে কত ছিল, +2, কারণ কি অযুগ্ম ভাবে দুইটা আছে, +2। ঠিক আছে, এই জন্যই, কারণ কি জারণ যেহেতু সালফারের ডি ব্লক মৌল মানে ডি উপস্থিতটা পুরো খালি, তো আমি যখন উত্তেজিত অবস্থায় করব তখন একবার পি থেকে একটা যাবে, এস থেকে একটা যাবে, তখন এখানে এই তিন ধরনের তিনটা জারণ মান, একটা +2 একটা +4 একটা +6 প্রদর্শন করবে। খুব বেশি বেশি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে? তাহলে এখানে আমি গ্রুপ 16 এখানে শেষ করলাম। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে গ্রুপ 17। আচ্ছা গ্রুপ 17 এ আচ্ছা গ্রুপ 17 নাকি 18 একটু বলে দিই। 18 কি আমাদের নিষ্ক্রিয় মৌল। তো নিষ্ক্রিয় মৌল মানে কি, এরকম ইলেকট্রন গ্রহণও করতেছে না, দানও করতেছে না, তাই না? তো এরকম এখানে খুব একটা কিছু নাই, নিষ্ক্রিয় মৌলটা নিজে থেকে পড়বেন একদম সোজা। এরপর আসছে গ্রুপ 17 নিয়ে তাহলে কথা বলি, আসেন। কত গ্রুপ 17
কি বলছি গ্রুপ 17। আচ্ছা এটা কি, এটা হচ্ছে হ্যালোজেন। তো হ্যালোজেন কি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাই না? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো। আচ্ছা ঠিক আছে। তো এখন কথা হচ্ছে এগুলোর কি বিভিন্ন বৈশিষ্ট্য। এগুলো কি, এগুলো হচ্ছে কি ইলেকট্রন গ্রহণ করে, তাই না? ইলেকট্রন, কারণ কিন্তু সর্বশেষ স্তরে একটা করে ইলেকট্রন কম আছে। আচ্ছা তো এগুলো হচ্ছে নরমাল বৈশিষ্ট্য, এগুলো আপনারা নিজেরাই পারবেন। একটা জিনিস বলবো সেটা হচ্ছে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া। কি বললাম? হাইড্রোজেনের সাথে বিক্রিয়া, কারণ কি দাঁড়ান দেখাচ্ছি, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া, তাই না? এখন খেয়াল করেন, হাইড্রোজেন যোগ ক্লোরিন কি হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপরে হাইড্রোজেন যোগ ব্রোমিন, তাই না? হাইড্রোজেন ব্রোমিন। আচ্ছা ঠিক আছে, খেয়াল করেন তো এগুলো কি অ্যাসিড হইছে না? এগুলো কি হ্যালোজেনের অ্যাসিড না? এগুলো হচ্ছে হ্যালোজেন অ্যাসিড। এখন কথা হচ্ছে এই হ্যালোজেন অ্যাসিডের একটা তীব্রতার কি আছে, ক্রম আছে। কি বলছি? তীব্রতার ক্রম আছে। এখন তীব্রতার ক্রমটা কি দেখেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। খেয়াল করেন যত যাচ্ছে আকার বড় হচ্ছে, তাই না? আকারগুলো বড় হচ্ছে। আচ্ছা এখন খেয়াল করেন, হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড। এখন কথা হচ্ছে কোনটা তীব্রতম অ্যাসিড এবং কোনটা সবচেয়ে মৃদু অ্যাসিড। খেয়াল করেন তো, অ্যাসিড মানে কি H প্লাস আয়ন দান না? যে যত বেশি আমার H প্লাস দিতে পারবে সেটাই অ্যাসিডের মানে সেটাই তো আমার কি হবে, তীব্রতম অ্যাসিড হবে। এখন খেয়াল করেন আয়োডিন, আয়োডিন কি আকারে সবচেয়ে বড়। এর মানে হচ্ছে ওর যে এই নিউক্লিয়াস তার সাথে যে বাইরের যে শেলটা সেটার আকর্ষণটা সবচেয়ে কম না? সবচেয়ে আকর্ষণ কম। আবার দেখেন ফ্লোরিন, ফ্লোরিনের সাথে কি দেখেন ওর যে সর্ববেশি ইলেকট্রন আর মানে নিউক্লিয়াস এদের মধ্যে আকর্ষণ বলটা সবচেয়ে বেশি, যার কারণে এ কিন্তু খুব সহজে ইলেকট্রন কিন্তু দান করতে পারবে না। কিন্তু ও যেহেতু ওর আকর্ষণ কম, তো কি সে দ্রুত ইলেকট্রন দান করতে পারবে না। আর অ্যাসিডের কি বৈশিষ্ট্য, কি আমার দরকার H প্লাস আয়ন, তাই না? ও যদি তাড়াতাড়ি দিতে পারে তাহলে কি এই যেটা সবচেয়ে বড় সেটাই আমার সবচেয়ে তীব্রতম অ্যাসিড না? যেহেতু আয়োডিনের আকার সবচেয়ে বড় এবং আয়োডিন এখানে কি করতে পারতেছে, দ্রুততম ভাবে বহিস্থ স্তর থেকে এই H প্লাস আয়নটা দান করতেছে, যার কারণে এই হাইড্রোজেন আয়োডাইডের কি বেশি, তীব্রতা বেশি, মানে এটা হচ্ছে তীব্রতম অ্যাসিড। এরপরে কি ব্রোমিন, এরপর হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে HF। আর এই HF টা হচ্ছে সবচেয়ে দুর্বলতম অ্যাসিড। এটা কি সবচেয়ে দুর্বলতম, এটা হচ্ছে সবচেয়ে দুর্বলতম অ্যাসিড। ঠিক আছে, এটা আমি কি বললাম, সবচেয়ে দুর্বলতম অ্যাসিড। আর এটা হচ্ছে সবচেয়ে তীব্র অ্যাসিড, কারণ কি এটার হচ্ছে আকারটা সবচেয়ে বড়, যার কারণে এটা বাইরে থেকে সবচেয়ে তাড়াতাড়ি কি করতে হবে, ইলেকট্রনটা দান করে দিতে পারবে। ঠিক আছে, তাহলে এখানে আমার এতটুক গেল। আচ্ছা, যেটা কিনা সহজে H প্লাস আয়ন দান করতেছে। তাহলে গ্রুপ 17 আর এরকম ইম্পর্টেন্ট কিছু নাই, যেগুলো দেখাচ্ছি ভাই প্লিজ বারবার বলতেছি এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস আমি বাদ দিয়ে গেছিলাম গ্রুপ 16 এর 16 যেটা আগেরটা পড়লাম, একটা জিনিস খেয়াল করুন, ওখানে আমি একটা জিনিস ভুলে বাদ দিয়ে গেছিলাম, সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড একটা জারক ও নিরোধক হিসেবে কাজ করে। নিরোধক, হ্যাঁ, জারক ও নিরোধক হিসেবে কাজ করে। আচ্ছা এখন খেয়াল করুন, জারক মানে কি, যে অন্যকে সহজে জারিত করে এবং নিজে বিজারিত হয়। যে অন্যকে জারিত করে নিজে বিজারিত হয় তাকে তো আমরা কি বলি, জারক বলি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই সালফিউরিক অ্যাসিড, তাই না? আমি যদি সালফিউরিক অ্যাসিডকে হাইড্রোজেন সালফাইড, আবার সালফিউরিক অ্যাসিডকে যদি আমি হাইড্রোজেন আয়োডাইডের সাথে বিক্রিয়া করাই, কি উৎপন্ন হবে দেখেন, পানি যোগ সালফার ডাই অক্সাইড যোগ সালফার। দেখেন দেখেন তো সালফার কি বিজারিত হয়ে গেল না? আবার দেখেন তো এখানে কি পানি উৎপন্ন হবে, সালফার ডাই অক্সাইড এবং আয়োডিন উৎপন্ন হচ্ছে, দেখছেন? এটা কি জারিত হয়ে গেল না? তাহলে কি বললাম, যে সকল পদার্থ অন্যকে জারিত করে এবং নিজে বিজারিত হয় তাকে তো জারক বলে। তাহলে এটা কি জারক হিসেবে কাজ করছে না? কে জারক হিসেবে কাজ করছে? এই সালফিউরিক অ্যাসিড একটা জারক হিসেবে কাজ করছে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছেন। এরপরে কি জারক জ্ঞান, এরপরে আসছে নিরোধক। নিরোধক হচ্ছে যে সকল এরা পানির সাথে বিক্রিয়া করে, সংজ্ঞাটা হচ্ছে পানি শোষণ করে। হ্যাঁ, যে সকল পদার্থ পানি শোষণ করে তাকে আমরা কি বলতেছি, নিরোধক বলতেছি। তাহলে খেয়াল করুন, এই সালফিউরিক অ্যাসিডকে আমি যদি ইথানল, ইথানলের সাথে বিক্রিয়া করাই, তাহলে আমার কি উৎপন্ন হচ্ছে, অ্যালকিন উৎপন্ন হয়ে যাচ্ছে। কি উৎপন্ন হচ্ছে, অ্যালকিন আর পানি, অ্যালকিন পানি সালফিউরিক অ্যাসিড। তাহলে এটা কি করতেছে, এখানে পানিটা শোষণ করে নিতেছে কে, এই সালফিউরিক অ্যাসিড। কি করলো, ইথানলের সাথে বিক্রিয়া করে আমার অ্যালকিন বা ইথিন উৎপন্ন করলো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলে নিতেছি, সেটা হচ্ছে দেখেন
কি কি বলছি, যে যে কোশ্চেনগুলো বলছি কোশ্চেনগুলো আমি আরেকবার আপনাদেরকে একটু বলে দিতেছি, কোশ্চেনগুলো প্লিজ বারবার বলতেছি। একটা হচ্ছে গ্রুপ 1 আর 2 এর ধাতুর কার্বনেটের তাপ সহতার তুলনা, গ্রুপ 1 আর 2 এর ধাতুর কার্বনেটের তাপ সহতার তুলনা। দেন হচ্ছে নিম্ন তাপমাত্রায় অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার হিসেবে কাজ করে, এটা হচ্ছে গ্রুপ কিসের ক্ষেত্রে 14 এর ক্ষেত্রে, সরি গ্রুপ 13 এর ক্ষেত্রে। দেন গ্রুপ 14 এ কি বলছি, মৌলের অক্সাইডের প্রকৃতি। তিনটা কোশ্চেন চলে গেল, মৌলের অক্সাইডের প্রকৃতি। দেন আরেকটা বলছিলাম যে কার্বন ডাই অক্সাইড গ্যাসীয় কিন্তু কার্বন ডাই সরি সিলিকন, কার্বন ডাই অক্সাইড গ্যাসীয় কিন্তু সিলিকন ডাই অক্সাইড কঠিন কেন, এটা একটা কোশ্চেন। আরেকটা ছিল কি কার্বন টেট্রাক্লোরাইড, আর এটা কি মানে আর্দ্র বিশ্লেষিত হয় না কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত কেন, এইটা। তারপর এখানে আরেকটা আসছে যে সালফিউরিক অ্যাসিড একটা জারক নিরোধক হিসেবে কাজ করে, এইটা একটা গেল। তারপর আরেকটা কোশ্চেন লিখেন, সেটা হচ্ছে এই যে আমি যে হ্যালোজেন বললাম, এই হ্যালোজেনের যে এসিডের ক্রোমোটা, ঠিক আছে না, হ্যালাইডের যে এসিড সেটা ক্রোমোটা। এই কয়েকটা কোশ্চেন ভালো মতো দেখবেন, আপনারা যদি টেস্ট পেপারটাও সলভ করেন দেখবেন এইসব কোশ্চেন আসছে, এই জন্য এগুলো বেশি ইম্পর্টেন্ট দিচ্ছি, কারণ এগুলো আরো অনেক কিছু আছে, বেশি হাবিজাবি দেখাতে গেলে মাথাটা নষ্ট হবে, ঠিক আছে। তাহলে এতটুকু শেষ করেন, সামনের দিনে আমরা ইনশাআল্লাহ আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা এগুলো নিয়ে কথা বলবো, এবং অবশ্যই সবচেয়ে ইম্পর্টেন্ট আমি কিন্তু আরো পড়েন, সেটা হচ্ছে ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল থেকে মোটামুটি মানে একটা সৃজনশীলের 70 থেকে 80% চলে আসে, এবং সামনের ক্লাসে ডি ব্লক মৌল দেখাবো, ঠিক আছে। তো আপনারা অবশ্যই একটু এই জায়গাটা একটু রিডিং দিয়ে রাখবেন, যাতে সামনের ক্লাসে যখন ডি ব্লক মৌল এবং ওগুলো পড়াবো যাতে একটু সুবিধা হয়, ঠিক আছে। আর এই চ্যাপ্টার থেকে প্রত্যেকটা বছর 2টা করে কোশ্চেন মিনিমাম থাকে, 2টা কোশ্চেন থাকবেই। সো বুঝতে পারতেছেন কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইনশাআল্লাহ সামনের ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই।